বাংলাদেশে ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানের মাধ্যমে আ দীর্ঘদিনের শাসক দল আওয়ামী লীগের পতনের পর রাজনৈতিক পরিমণ্ডলে একটি বড় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। সেই পরিবর্তনের কেন্দ্রে রয়েছে নির্বাচন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের আশাবাদ এবং এর সম্ভাব্য ফলাফল নিয়ে নানা হিসাব-নিকেশ। বিশেষ করে বিএনপি নিয়ে একটি উচ্চ প্রত্যাশা গড়ে উঠেছে। অনেকে মনে করছেন দলটি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে, কিন্তু বাস্তবতা এতটা সরল এবং একরৈখিক নাও হতে পারে। বিএনপির ভেতরেই এই প্রত্যাশা প্রবল। অনেকে বিশ্বাস করেন দলটি হয়তো ২০০ বা ২৫০ আসনও পেয়ে যেতে পারে। আবার এর সম্পূর্ণ বিপরীত অভিমত রয়েছে রাজনৈতিক অঙ্গনে, যেখানে দাবি করা হচ্ছে বিএনপি অবস্থা এতটাই দুর্বল যে তারা বড়জোর ৫০-১০০ আসন পাবে। এই কথা আমরা এনসিপি বা তাদের কাছাকাছি সমমনা রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দের কাছ থেকে শুনতে পাই। এবং ওই যে ২৫০-২০০ কথা বললাম, অনেকে মনে করেন বিএনপি ২৭০-৮০টাও পেতে পারে। এই যে ভিন্নমত, এইসব ভিন্নমতের পেছনে মূল বিষয়টা হলো পরিস্থিতি। এক পক্ষ মনে করে রাজনৈতিক পরিস্থিতি এখন কি বিএনপির অনুকূলে, অন্য পক্ষের মতে পরিস্থিতি বিএনপির জন্য মোটেও সহায়ক নয়। বিএনপির বর্তমান বাস্তবতা পর্যালোচনা করলে দেখা যায় দীর্ঘ ১৭ বছরের ক্ষমতার বাইরে থাকা এবং বারবার দমন পীড়নের শিকার হওয়ার কারণে দলটি সাংগঠনিকভাবে দুর্বল এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত। ফলে অনেক নেতাকর্মী ক্ষমতার সম্ভাবনায় লোভী হয়ে পড়ছেন এবং দলে অভ্যন্তরীণ বিশৃঙ্খলা তৈরি হয়েছে। বিরোধী দলের অবস্থানের থেকেও যে ধরনের দখলবাজি, চাঁদাবাজি এবং খুনোখুনি সামনে আসছে তা জনমানসে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করছে। এই অবস্থায় যদি দলটি সরকার গঠন করে তাহলে পরিস্থিতি আরো খারাপ হবে বলে অনেকে আশঙ্কা করছেন বা জনমনে এই আশঙ্কা দেখা যাচ্ছে। তবে একে এককভাবে বিএনপির জনপ্রিয়তা হ্রাসের প্রমাণ হিসেবে বিবেচনা করাও ঠিক হবে না। গত এক যুগে আওয়ামী লীগ যে হারে নির্বাচনের ব্যবস্থা ধ্বংস করেছে তাতে তাদের প্রতি মানুষের আস্থা ভেঙে পড়েছে বলেই ধরে নেওয়া যায় এবং সেই আস্থা একেবারেই শূন্যের কোঠায়। সেই আস্থার ভাঙনের বিপরীতে বিএনপি যে প্রতিশ্রুতি দিচ্ছে সেটি অনেকের কাছে আশার আলো হয়ে উঠতে পারে, কিন্তু প্রশ্ন হলো সেটা কতটা গভীর এবং নির্বাচনী ফলাফলে কতটা প্রতিফলিত হবে। সাম্প্রতিক ইতিহাস বলছে যে বাংলাদেশের সংসদে নির্বাচনে ভোটের শতকরা হার আর আসন সংখ্যার মধ্যে বড় ধরনের অমিল থাকতে পারে। ২০০৮ সালে আওয়ামী লীগ ৪৮% ভোট পেয়ে ২৩০টি আসন পেয়েছিল, অথচ বিএনপি ৩২% ভোট পেয়েও মাত্র ৩০টি আসন পায়। ফলে ভোটের শতকরা হিসাব দিয়ে ভবিষ্যৎবাণী করা বিপজ্জনক, বিশেষ করে যখন নির্বাচন কখন হবে এবং কি ধরনের পরিবেশে হবে তা এখনো অনিশ্চিত। এই অনিশ্চয়তার মধ্যেই আরেকটি নিরাপত্তাগত সংকট তৈরি হয়েছে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে রোহিঙ্গা সংকটকে কেন্দ্র করে। আন্তর্জাতিক সংস্থাগুলোর রিপোর্টে উঠে এসছে আরাকান আর্মির উত্থান ও রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর পতনের পর পরিস্থিতি পুরোপুরি পাল্টে গেছে। রাখাইন এখন কার্যত একটি সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণে এবং সেখানে রোহিঙ্গাদের বসবাস, নিরাপত্তা ও প্রত্যাবাসনের প্রশ্ন নতুন করে জটিল হয়ে উঠেছে। রাখাইনের ক্ষমতার এই পালাবদলে রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোতেও উদ্বেগ ও হতাশা বাড়ছে। ত্রাণ সেবার ঘাটতি, নিরাপত্তাহীনতা এবং ভবিষ্যৎ অনিশ্চয়তা রোহিঙ্গাদেরকে সশস্ত্র গোষ্ঠীর সদস্য হতে উৎসাহিত করছে। একাধিক রোহিঙ্গা সশস্ত্র সংগঠন আবার সক্রিয় হয়ে উঠেছে এবং তারা সীমান্তের দুই পাশে সংঘাতে লিপ্ত। বিশেষ করে আরসা এবং আরএসওর মতো গোষ্ঠী বাংলাদেশি ক্যাম্পে নিজেদের দখল বজায় রাখতে ভিন্ন ভিন্ন পন্থা নিচ্ছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের ভূমিকা নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে। যদিও বাংলাদেশ সরকার বারবার বলছে যে তারা কোনো সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন করে না, তথাপি বিভিন্ন রিপোর্টে অভিযোগ উঠেছে যে দেশটির নিরাপত্তা সংস্থাগুলো কোনো কোনো ক্ষেত্রে এসব গোষ্ঠীর কর্মকাণ্ডে জড়িত বা অবহিত। এই অভিযোগের সত্যতা না থাকলেও বাস্তবতা হলো শরণার্থী শিবিরে যে ধরনের সংঘাত, নিয়ন্ত্রণ ও অস্ত্রের প্রচলন দেখা যাচ্ছে তা দীর্ঘমেয়াদে দেশের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে। এই সংকটকে আরো জটিল করে তুলেছে ভারতের সাম্প্রতিক অপারেশন পুশব্যাক। কোন পূর্ব ঘোষণা ছাড়াই রোহিঙ্গা ও কথিত বাংলাদেশি নাগরিকদের সীমান্ত দিয়ে
জোর করে ঠেলে দেওয়ার প্রক্রিয়াটি মানবাধিকার লঙ্ঘনের উৎকৃষ্ট উদাহরণ। ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক অভিবাসী ইস্যু ব্যবহৃত হচ্ছে নির্বাচনী হাতিয়ার হিসেবে, যার ফলে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের চাপ বাড়ছে। বিশেষ করে আসামের খায়রুল ইসলাম নামক একজন স্কুল শিক্ষককে সুপ্রিম কোর্টে মামলা চলমান অবস্থায় বাংলাদেশে ঠেলে দেয়া, চোখ ও হাত বেঁধে নির্যাতন করার মতো ঘটনা আন্তর্জাতিক পরিসরে ভারতকে প্রশ্নবিদ্ধ করেছে। এই ঘটনার প্রতিবাদে বাংলাদেশ কেবল আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, বরং ডিজিটাল আর্কাইভ ও নথিপত্র সংরক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক ফোরামে এই বিষয়গুলো তোলার প্রস্তুতি নিচ্ছে। সীমান্তে প্রতিনিয়ত বিজিবি যেভাবে পুশিন ঠেকানোর চেষ্টা করছে, তা থেকে স্পষ্ট বোঝা যায় যে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে দায়িত্বশীল অবস্থানে রয়েছে। এই পুরো চিত্রের মধ্যে বাংলাদেশ যেন এক জটিল অন্তর্বর্তী সময় অতিক্রম করছে। একদিকে রাজনৈতিক উত্তেজনা, অপরদিকে নিরাপত্তা জনিত উদ্বেগ। একটি দমন পীড়নহীন রাজনৈতিক নির্বাচনের পথ তৈরির চেয়ে বড় দায়িত্ব আর কিছুই নেই এই মুহূর্তে। একই সঙ্গে রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক সহযোগিতা বাড়িয়ে বাংলাদেশকে মিয়ানমারের সঙ্গে কার্যকর কূটনৈতিক সমঝোতায় পৌঁছতে হবে। দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ভারতকেও বোঝাতে হবে যে তারা আসলে কেমন প্রতিবেশী হতে চায়। পারস্পরিক শ্রদ্ধা, আইনের শাসন এবং মানবিক নীতির ভিত্তিতেই দক্ষিণ এশিয়ায় টেকসই শান্তি ও স্থিতিশীলতা গড়ে উঠতে পারে। শুধু শক্তি প্রয়োগ কিংবা সীমান্তে নিপীড়নের মধ্য দিয়ে সম্পর্কের ভিত্তি গড়া যায় না। ভবিষ্যতের দিক নির্ধারণ করবে এই সময়ের রাজনৈতিক নেতৃত্ব, কূটনৈতিক দায়িত্ববোধ এবং জনগণের ভোটাধিকার। আর সেখানেই বাংলাদেশের মূল পরীক্ষার সময়। শেষ করবার আগে যেটা বলি সেটা হচ্ছে নারীর সমানাধিকারের প্রশ্ন। নারীকে অধিকার দিন, ঘরে বাইরে রাষ্ট্রের সর্বত্র। এবং সেই অধিকার যদি তার নিশ্চিত না করা যায়, তাকে যদি তার প্রয়োজনীয় প্রাপ্য পর্যাপ্ত সম্মান না দেওয়া যায়, তাহলে যত আমরা কথা বলি না কেন, যত কথাই বলি না কেন, রাজনৈতিক অর্থনৈতিকভাবে বাংলাদেশ কোনোদিন সম্মানের জায়গায় দাঁড়াতে পারবে না। এবং নারীর প্রতি সম্মান শুধু দেশের ভেতরে, দেশের প্রশ্নই নয়, যেখানে আপনি দেখবেন সেখানেই তার অধিকারের প্রতি, তার সম্মানের প্রতি আপনি সচেতন থাকবেন। এটাই আমাদের সকলের প্রত্যাশা।